হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সবাইকে আবারও এসএলএম অ্যাকাউন্টিং সলিউশন এই চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি শিপন আলম স্যার। তো আজকে আমরা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এর আরেকটি চ্যাপ্টার, সেটি হচ্ছে আমাদের ওয়ার্কশিট। এই ওয়ার্কশিট নিয়ে আমরা আজকে একটি প্রবলেম সমাধান করার চেষ্টা করব এবং এটি হচ্ছে ওয়ার্কশিটের উপরে কি প্রথম ক্লাস। তোমরা ওয়ার্কশিটের থিওরিটিক্যাল যে ক্লাসগুলো আছে সেগুলো বই থেকে দেখে নেবে। তো আমি তারপরে দু একটি কথা বলি। ওয়ার্কশিট এটি মৌলিক কোনো বিষয় নয়, অর্থাৎ হিসাবের কোনো অংশ নয়, এটি হচ্ছে ঐচ্ছিক বিষয়। তবে ওয়ার্কশিটের একটা সুবিধা আছে। ওয়ার্কশিটের একটা সুবিধা হচ্ছে যে আমরা ফিনান্সিয়াল রেজাল্টগুলো, অর্থাৎ আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থা আমরা এক নজরে এই ওয়ার্কশিটের মাধ্যমে দেখতে পারি। এবং কিভাবে এটি আমাদের এক নজরে দেখায় সেটা আমরা যখন ক্লাস করব, অর্থাৎ ম্যাথমেটিক্যাল সমস্যা যখন সলভ করব, তখন আমি তোমাদের বলবো। ওকে, তাহলে আমরা সরাসরি ম্যাথে চলে যাচ্ছি। যে এইটা হচ্ছে দেখো 2014 সালে আমাদের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে এসেছিল। তো প্রশ্নটা হচ্ছে দি ফলোইং ট্রায়াল ব্যালেন্স ইজ প্রিপেয়ার্ড ফ্রম দি বুকস অফ অ্যাকাউন্টস অফ সোহেল এন্টারপ্রাইজ অন ডিসেম্বর 31, 2014। 2014 সালের 31শে ডিসেম্বর তারিখে সোহেল এন্টারপ্রাইজের বুকস অফ অ্যাকাউন্ট থেকে আমরা এই ট্রায়াল ব্যালেন্সটা নিয়েছি। তো সোহেল এন্টারপ্রাইজ ট্রায়াল ব্যালেন্স অ্যাজ অন ডিসেম্বর 31, 2014, তার মানে বছরের শেষ তারিখে। তো দেখো আমাদের সার্ভিস রেভিনিউ ছিল 27,240, রেন্ট রেভিনিউ আছে 5,250, অ্যাকাউন্ট রিসিভেবল আছে, ক্যাশ ইন হ্যান্ড আছে, প্রিপেড ইন্স্যুরেন্স আছে, স্যালারিজ এক্সপেন্স আছে, তারপরে অ্যাকাউন্টস পেয়েবল আছে, তারপরে আমাদের নোটস পেয়েবল আছে। দেখো এখানে 10% নোটস পেয়েবল, এবং এই নোটস পেয়েবলটা এই দায়টা সৃষ্টি হয়েছে 1/7/2014 তারিখে 20,000 টাকা। এটা আমি মেনশন করলাম কারণ এটা আমাদের সমন্বয় করতে হবে, মানে সুদ বের করতে হবে। এবং এই সুদটা হচ্ছে, যেহেতু আমাদের 31 ডিসেম্বর 2014 তারিখে ট্রায়াল ব্যালেন্স, আর আমরা লোনটা নিয়েছি 1/7 মানে জুলাইয়ের 1 তারিখে 2014 সালে, তাহলে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত মোট 6 মাসের সুদ বের করতে হবে। ওকে, তো এরপরে ট্রাভেলিং এক্সপেন্স আছে, ইউটিলিটিজ এক্সপেন্স আছে, অফিস ফার্নিচার আছে, মিসসেলেনিয়াস এক্সপেন্স আছে, বিবিধ খরচ, মিসসেলেনিয়াস এক্সপেন্স, অফিস সাপ্লাইজ আছে, ক্যাপিটাল আছে, ড্রয়িং আছে। এই হচ্ছে 1,17,190, 1,17,190। এছাড়া কিছু আমাদের অ্যাডজাস্টমেন্ট আছে। এই অ্যাডজাস্টমেন্ট গুলো হচ্ছে অফিস সাপ্লাইজ ইউজ ডিউরিং দ্য ইয়ার 1,500। অ্যাডজাস্টমেন্টের উপরে আমি যেহেতু অনেকগুলো ক্লাস নিয়েছি, আশা করি অ্যাডজাস্টমেন্টে কোনো সমস্যা নেই। তবে আমাদের রিকোয়ারমেন্টে কি বলেছে দেখো, প্রিপেয়ার এ 10 কলাম ওয়ার্কশিট ফর দি ইয়ার এন্ডেড ডিসেম্বর 31, 2014। অর্থাৎ 2014 সালের 31শে ডিসেম্বর তারিখে আমাদের 10 কলাম বিশিষ্ট ওয়ার্কশিট তৈরি করতে হবে। সো 10 কলাম বিশিষ্ট ওয়ার্কশিট তোমাদের আমি দেখাচ্ছি এখানে। এই যে এটা হচ্ছে আমার 10 কলাম বিশিষ্ট ওয়ার্কশিট। এটাকে 10 কলাম বলার কারণ হচ্ছে, এখানে দেখো আমাদের টাকার ঘর মোট 10টা আছে। এই যে ট্রায়াল ব্যালেন্স, অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, মোট 5টা। 5টার আবার কি ডেবিট ক্রেডিট, প্রত্যেকটা 2টা করে আছে। এই জন্য মোট 10 কলাম, অর্থাৎ 10টা টাকার ঘর আছে। এই জন্য এটাকে বলা হয় 10 কলাম ওয়ার্কশিট। তো আমরা ওয়ার্কশিট তৈরি করার আগেই আমাদের কি করতে হবে, আমাদের যতগুলো অ্যাডজাস্টমেন্ট আছে সব অ্যাডজাস্টমেন্ট গুলো আমাদের কি করতে হবে, আগে তৈরি করে নিতে হবে। অর্থাৎ অ্যাডজাস্টিং এন্ট্রিটা আমাদের আলাদাভাবে খসড়া করে তৈরি করে নিতে হবে, যদি আমাদের অ্যাডজাস্টিং এন্ট্রি গুলো দিতে না বলে। তো আমরা প্রথম অ্যাডজাস্টিং এন্ট্রিটা দেখি। অফিস সাপ্লাইজ ইউজ ডিউরিং দেয়ার 1,500, অর্থাৎ ওই বছরে অফিস সাপ্লাইজ ব্যবহৃত হয়েছে 1,500। আমাদের অফিস সাপ্লাইজ ছিল কত দেখো। তো আমাদের অফিস সাপ্লাইজ, তোমরা এই যে অফিস সাপ্লাই ছিল 2,100, কিন্তু আমাদের ব্যবহার হয়ে গেছে 1,500। আমরা জানি যে যদি রেওয়া মিলের সম্পদ থাকে তাহলে আমাদের খরচের জাবেদা, খরচের অ্যাডজাস্টিং এন্ট্রি দিতে হয়। তাহলে আমাদের খরচ হয়েছে কত, 1,500। তো 1,500 খরচ হয়ে গেলে আমাদের খরচ বৃদ্ধি পায়। আমি তোমাদের দেখাচ্ছি, এই যে আমার খরচ বৃদ্ধি পেয়েছে 1,500, আর আমাদের সাপ্লাইজ কমে গিয়েছে 1,500। তো এটা হচ্ছে আমাদের এন্ট্রি। এরপরে ইন্স্যুরেন্স এক্সপায়ার্স অ্যাট 300 পার মান্থ, অর্থাৎ প্রতি মাসে আমাদের ইন্স্যুরেন্স এক্সপায়ার মানে খরচ হয়ে গেছে। অর্থাৎ প্রিপেড ইন্স্যুরেন্স আছে এই অঙ্কে দেখো, প্রিপেড ইন্স্যুরেন্স আছে 3,800 টাকা। এই 3,800 টাকার মধ্যে এটা আমার সম্পদ ছিল 300 টাকা করে প্রতি মাসে খরচ হয়ে গেছে। এটা যেহেতু 1 বছরের অঙ্ক, 12 মাসের অঙ্ক, তাহলে 3 × 36, অর্থাৎ 3,600 টাকা আমার খরচ হয়ে গেছে। আমাদের খরচের জাবেদা দিতে হবে। যেহেতু এখানে সম্পদ আছে, এই কারণে আমাদের খরচের জাবেদা দিতে হবে। তো খরচের জাবেদা হচ্ছে দেখো, ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট 3,600, আর প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট 3,600।
তো 2 নাম্বার হয়ে গেল। এখন 3 নাম্বার হচ্ছে সার্ভিস প্রোভাইডেড বাট রিমেইন আনবিল। সেবা দিয়েছে কিন্তু টাকা পায়নি। আমরা জানি সেবা দিয়ে টাকা না পেলে দেনাদার বাড়বে, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট 2500 টাকা। এই যে দেখ, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট 2500 টাকা। এরপরে 4 নম্বর আসি, ডেপ্রিসিয়েশন ইজ চার্জড অন অফিস ফার্নিচার 5% পার অ্যানাম মানে প্রতি বছর অফিস ফার্নিচারের উপরে আমাদের 5% ডেপ্রিসিয়েশন চার্জ করতে হবে। আমার দেখতে হবে অফিস ফার্নিচার আছে কত। অফিস ফার্নিচার আছে 60,000। এই 60,000-এর উপরে আমার ডেপ্রিসিয়েশন ধরতে হবে। এই যে ডেপ্রিসিয়েশনের যাবে আমরা জানি ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। 60,000-এর উপরে 5% ধরলে এক বছরে 5 6 30 3,000 টাকা বের হয়। এরপরে আমরা 5 নাম্বারটা দেখি, ট্রাভেলিং এক্সপেন্স পেইড ইন অ্যাডভান্স, অর্থাৎ ভ্রমণ খরচ অগ্রিম প্রদান করা হয়েছে 600 টাকা। আমরা দেখি যে আমাদের এখানে কি আছে। এখানে দেখো ট্রাভেলিং এক্সপেন্স 2600 টাকা আছে, অর্থাৎ ভ্রমণ খরচ আমরা 2600 টাকা দেখিয়েছি, কিন্তু এর মধ্যে এখানে বলছে যে 600 টাকা অ্যাডভান্স, তার মানে 600 টাকা আমি অগ্রিম প্রদান করেছি। খরচ অগ্রিম প্রদান করলে এটা আমার জন্য সম্পদ হয়, অর্থাৎ প্রিপেইড ট্রাভেলিং এক্সপেন্স এটা আমার জন্য সম্পদ। এই কারণে দেখো লেখা হচ্ছে প্রিপেইড ট্রাভেলিং এক্সপেন্স 600 টাকা। আর এইটা যেহেতু আমি পুরোটাই আমি খরচের মধ্যে দেখিয়েছিলাম ট্রাভেলিং এক্সপেন্স 2600 টাকা, তো এই কারণে আমার কি হবে 600 টাকা এখন এক্সপেন্স কমাইতে হবে, অর্থাৎ 600 টাকা আমার খরচ হয় না, এই কারণে 600 টাকা বাদ গেল। 600 টাকা বাদ গেলে আলটিমেটলি আমার খরচ হয়েছে আসলে ট্রাভেলিং এক্সপেন্স 2000 টাকা। এরপরে আর একটা সমন্বয় আছে, আমি বলেছিলাম যে নোটস পেয়েবলের উপরে সুদ। এই যে দেখো, তাহলে এই নোটস পেয়েবলের সুদের আমাদের জাবেদা দিতে হবে, অর্থাৎ ইন্টারেস্ট এক্সপেন্স আর ইন্টারেস্ট পেয়েবল। এই ইন্টারেস্ট এক্সপেন্স, এই যে ইন্টারেস্ট এক্সপেন্স আর ইন্টারেস্ট পেয়েবল, এটা 20,000-এর উপর 10% এবং 6/12 মানে 6 মাসের, তাহলে 1000 টাকা করে হয়। ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট আর ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট 1000 টাকা হবে। সেইভাবে আমাদের প্রথমে সমন্বয়ের কাজগুলো করব, এরপরে আমরা ওয়ার্কশিট শুরু করব। ওয়ার্কশিটে প্রথমে অ্যাকাউন্ট টাইটেল থাকে 10 কলাম বলে, ট্রায়াল ব্যালেন্স, তারপরে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, এইগুলো আমাদের টানতে হবে। ওকে, ট্রায়াল ব্যালেন্স হচ্ছে আমাদের এই যে এখানে যে ট্রায়াল ব্যালেন্স আছে, অর্থাৎ সার্ভিস রেভিনিউ থেকে শুরু করে একবার সার্ভিস রেভিনিউ থেকে শুরু করে ড্রয়িং পর্যন্ত যতগুলো আছে সবগুলো আমাদের এখানে লিখতে হবে। এই যে দেখো, সার্ভিস রেভিনিউ আমার ক্রেডিট ছিল ক্রেডিট, রেন্ট রেভিনিউ ক্রেডিট ছিল ক্রেডিট, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, ক্যাশ ইন হ্যান্ড ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট, স্যালারিজ এক্সপেন্স ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, নোটস পেয়েবল ক্রেডিট, ট্রাভেলিং এক্সপেন্স ডেবিট, ইউটিলিটি এক্সপেন্স ডেবিট, অফিস ফার্নিচার ডেবিট, মিসেলেনিয়াস এক্সপেন্স ডেবিট, অফিস সাপ্লাইজ ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট, ড্রয়িং ডেবিট। এভাবে দেখো 1,17,190 ডেবিট, 1,17,190 ডেবিট, অর্থাৎ এইখানে যা ছিল তাই কিন্তু আমরা এই ট্রায়াল ব্যালেন্সে মূল এটা আমরা লিখলাম, মূল ট্রায়াল ব্যালেন্সটাই আমরা এখানে লিখব। এরপরে আমাদের অ্যাডজাস্টমেন্টের কাজ, অর্থাৎ এই যে আমি এখানে তোমাদের 6টা অ্যাডজাস্টমেন্ট দেখিয়েছি, এই অ্যাডজাস্টমেন্টের ডেবিট ক্রেডিটই এখন আমাকে লিখতে হবে। আমরা 1 নাম্বার দেখি, অফিস সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট 1500 আর অফিস সাপ্লাইজ ক্রেডিট 1500। তো এইটা আমাদের এখন কি করতে হবে, অ্যাডজাস্টমেন্টের ঘরে পোস্টিং দিতে হবে। সো আমাদের হচ্ছে অফিস সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট এখানে, এই কারণে দেখো এর মধ্যে কিন্তু অফিস সাপ্লাইজ এক্সপেন্স নাই, আছে অফিস সাপ্লাইজ। কোথায় আমাদের অফিস সাপ্লাইজ, এই যে অফিস সাপ্লাইজ। এই কারণে অফিস সাপ্লাইজ এক্সপেন্স নামে কোনো অ্যাকাউন্ট আমাদের রেমিলে ছিল না, এই কারণে নতুন করে আমার লিখতে হলো এই যে অফিস সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট 1500। আর অফিস সাপ্লাইজ আমাদের ক্রেডিট হয়েছে 1500, যেহেতু অফিস সাপ্লাইজ ছিল এই বরাবরই আমরা অ্যাডজাস্টমেন্টের ঘরে লিখে দেবো 1500। সেইভাবে আমাদের 1 নাম্বার হয়ে গেল। এরপর 2 নাম্বার ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট আর প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট 3600। সো এইটাও ইন্স্যুরেন্স এক্সপেন্স নামে আমাদের ট্রায়াল ব্যালেন্সে কিছু ছিল না, এই কারণে নতুন করে লেখা হয়েছে 3600। আর প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট, প্রিপেড ইন্স্যুরেন্স আমাদের ছিল, এই বরাবরই আমরা ক্রেডিট দিকে 3600 লিখে দেব। সো এইভাবে আমাদের 3 নাম্বার যেটা অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট 2500 আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট 2500, এটাও আমরা আমাদের এই অ্যাডজাস্টমেন্টে পোস্টিং দেব। তো দেখি অ্যাকাউন্ট রিসিভেবল কোথায় আছে আমাদের। এই যে দেখো অ্যাকাউন্ট রিসিভেবল আছে, তাহলে ডেবিট দিকে আমাদের এই অ্যাডজাস্টমেন্টের ঘরে 2500 লিখে দিলাম। এছাড়াও আমাদের ক্রেডিট কি ছিল, সার্ভিস রেভিনিউ, এই যে সার্ভিস রেভিনিউ ক্রেডিট 2500 টাকা, অর্থাৎ দুইটাই আমাদের ছিল এখানে, এই জন্য নতুন করে লেখা হয়নি। আমরা এখন পরের সমন্বয়ে যাই, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 3000।
সো আমাদের এখানে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স নামে কিছু নাই, এই কারণে নতুন করে লেখা হয়েছে। এই যে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট 3000, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন নামে কিছু নাই, এই কারণে নতুন করে লেখা হয়েছে ক্রেডিট 3000। এরপরে আমরা দেখি প্রিপেড ট্রাভেলিং এক্সপেন্স আর ট্রাভেলিং এক্সপেন্স। ওকে, সো প্রিপেড ট্রাভেলিং এক্সপেন্স নামে এখানে কিছু নাই, এই কারণে নতুন করে লেখা হয়েছে যে প্রিপেড ট্রাভেলিং এক্সপেন্স ডেবিট 600। ট্রাভেলিং এক্সপেন্স ছিল, আমরা ওই বরাবরই ক্রেডিট করে দেবো। ট্রাভেলিং এক্সপেন্স এই যে এই বরাবরই আমাদের ক্রেডিট অ্যাডজাস্টমেন্টের পরে। ওকে, সো এরপরেটা আমরা আসি। এরপরেটা হচ্ছে ইন্টারেস্ট এক্সপেন্স আর ইন্টারেস্ট পেয়েবল 1000। সো এখানেও ইন্টারেস্ট এক্সপেন্স না এই ছিল না, বা ইন্টারেস্ট পেয়েবলও নাই, নতুন করে লিখলাম ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট 1000, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট 1000। সেইভাবে আমাদের কি হয়ে গেল, সমন্বয়ের কাজগুলো আমরা করলাম। এরপরে কাজটা হচ্ছে আমাদের অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, সমন্বিত রেওয়ামিল যেটাকে বলা হয়। সমন্বিত রেওয়ামিল হচ্ছে, এটা খুবই সহজ। সমন্বিত রেওয়ামিল হচ্ছে এই যে আমাদের এই ট্রায়াল ব্যালেন্স আর এই অ্যাডজাস্টমেন্ট, এগুলো যোগ বিয়োগ করে আমাদের এখানে লিখতে হবে। আচ্ছা, দেখি আমরা সার্ভিস রেভিনিউ। দেখো এখানে ক্রেডিট দিকে ছিল 27240, আর অ্যাডজাস্টমেন্টে ক্রেডিট দিকে হচ্ছে 2500। তাহলে ক্রেডিট আর ক্রেডিট কি হবে, যোগ হবে। যোগ হয়ে তোমার 29,740 টাকা হয়েছে। একই দিকে হলে পরে যোগ হয়, আর বিপরীত দিকে বসলে মাইনাস হয়। রেন্ট রেভিনিউ নামে কিছু ছিল, রেন্ট রেভিনিউ শুধু ট্রায়াল ব্যালেন্সে ছিল, ট্রায়াল ব্যালেন্সের টাকাটাই এখানে বসে যাবে। অ্যাকাউন্ট রিসিভেবল 24,800 ছিল, এর সাথে আরো ডেবিট হয়েছে 2,500, মোট হচ্ছে আমার 27,300। এভাবে ক্যাশ ইন হ্যান্ড যা ছিল তাই, এটাতে কোনো চেঞ্জ নাই। প্রিপেইড ইন্স্যুরেন্স 3,800 ছিল ডেবিট, আর ক্রেডিট হয়ে গেছে 3,600, তাহলে মাইনাস হয়ে গিয়ে এখন আমার ডেবিট দিকে আছে 200 টাকা। স্যালারিজ এক্সপেন্স যা ছিল তাই ডেবিট দিকে, অ্যাকাউন্টস পেয়েবল যা ছিল তাই ক্রেডিট দিকে, নোটস পেয়েবল যা ছিল তাই ক্রেডিট দিকে। ট্রাভেলিং এক্সপেন্স আমার 2,600 দেখিয়েছিলাম, আর 600 আমার ক্রেডিটে মাইনাস হবে, তাহলে ট্রাভেলিং এক্সপেন্স আলটিমেটলি 2,000 টাকা। এভাবে ইউটিলিটি এক্সপেন্স যা ছিল তাই, অফিস ফার্নিচার যা ছিল তাই। এরপরে মিসেলেনিয়াস এক্সপেন্স 400 ছিল 400। এরপরে অফিস সাপ্লাই 2,100 ছিল, এইটা থেকে 1500 টাকা মাইনাস হবে, তাহলে আমার ডেবিট দিকে আর থাকবে 600 টাকা। তো এই ক্যাপিটাল 40,000 ছিল, 40,000ই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে। ড্রয়িং 2,200 ছিল, 2,200ই থাকবে। আর এই নতুন যেগুলো নেই, নতুনগুলো কিন্তু এখানে আমার অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে আমার ট্রান্সফার করতে হবে। অফিস সাপ্লাইজ এক্সপেন্স আমার ডেবিট ছিল, ডেবিট দিকে লিখবো। ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট দিকে ছিল, ডেবিট দিকে লিখবো। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট দিকে ছিল, ডেবিট দিকে লিখবো। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট দিকে ছিল, ক্রেডিট দিকে লিখবো। প্রিপেইড ট্রাভেলিং এক্সপেন্স আমার ডেবিট দিকে ছিল, ডেবিট দিকে লিখবো। ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট দিকে ছিল, ডেবিট দিকে। ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট দিকে ছিল, ক্রেডিট দিকে লিখবো। সো এইভাবে আমাদের কি করতে হবে, এই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে আমাদের এইভাবে কি করতে হবে, প্রত্যেকটা কিন্তু আমাদের এখানে এরকম যোগ বিয়োগ করতে হবে। আর যোগ বিয়োগ না হলে যে টাকাটা আছে ওই টাকাটাই বসে যাবে। সো এটা হচ্ছে আমাদের অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। সো অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের পরে আমাদের কি করতে হবে, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের পরে হচ্ছে আমাদের ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট প্রস্তুত করতে হবে। ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট প্রস্তুত করতে হবে। তো ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট প্রস্তুত করার জন্য আমাদের যে এখন যে টাকাটা দরকার, সেই টাকাটা কিন্তু আমরা কোথা থেকে নিব, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে নিব। আমরা জানি ইনকাম স্টেটমেন্টে আমরা কোন আইটেমগুলো দেখাই, ইনকাম স্টেটমেন্টে হচ্ছে রেভিনিউ আর এক্সপেন্স গুলো দেখাই, আর ব্যালেন্স শিটে হচ্ছে অ্যাসেট দেখাই, তারপরে লায়াবিলিটিস দেখাই, আর ক্যাপিটাল দেখাই। সো প্রথম ক্লাসে আমাদের পুরো ওয়ার্কশিটটা কভার করছে না, যেহেতু 15 মিনিটের ক্লাস, এই জন্য আমাদের আরেকটি ক্লাস লাগবে এই পুরো ওয়ার্কশিটটি কমপ্লিট করতে। আমরা এই জন্য সেকেন্ড ক্লাসে আমাদের এই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স থেকে কিভাবে ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট তৈরি করতে হয়, এবং শেষে কিভাবে নেট ইনকাম তৈরি করতে হয়, এটা আমরা দেখব। এবং শেষে আমাদের এই যে ব্যালেন্স শিটের ডেবিট সাইড এবং ক্রেডিট সাইড কিভাবে সমান করতে হয়, সেটিও আমরা দেখব। সো আশা করি এই পর্যন্ত বুঝেছো। আর বাকি ক্লাস থেকে বাকি যে অংশটা আছে সেই অংশটা তোমরা সবাই বুঝবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থেকো।